হ্যাঁ দোস্ত, একবার একটা বাচ্চা কিছু নকল মুক্তো দিয়ে একটা মালা বানায় আর ওটা বাড়ির পাশের গাছে গিয়ে লাগাতে চায়। বাট এটা কি হলো, সব মুক্তোগুলো সুতোর একদিক থেকে খুলে মাটিতে পড়ে যায়। এখন এটা পাশে দাঁড়িয়ে একটা লোক দেখছিল। সে তাকে বলে, কাকু এরকম কেন হলো? তো এই লোকটা বলে, তুমি নিজের মালাতে গিট বাঁধতে ভুলে গেছো, তাই ওটা খুলে পড়ে গেছে। নাও ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথেও এই প্রবলেমটা হয়। তারা প্রচুর পরিমাণ নলেজ ব্রেনে ঢুকিয়ে দেয়, বাট ওই নলেজগুলো অতটাই ফাস্ট ওখান থেকে বেরিয়ে যায় যতটা ফাস্ট ওখানে ঢোকে। কারণ আমরা ওই বাচ্চাটার মতো মেমোরিতে নট বা গিট বাঁধতে ভুলে যাই। আর আজকের ভিডিওতে এই মেমোরি নট বাঁধাই আমরা শিখব, যাতে সব কিছু আমরা মনে রাখতে পারি, আর ওটাও সায়েন্টিফিক মেথডের সাথে। তো চলো দেখা যাক। ফার্স্ট হলো টু লার্ন রিট্রিভ। অথর বলে খুব কম ছেলেমেয়েরাই মেমোরি নটের টেকনিক জানে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা জানে আমাদের লার্নিং তখন আসে যখন আমাদের ব্রেনে আমরা ডাটাকে এন্টার করি, বা টপার স্টুডেন্টরা জানে লার্নিং তখন আসে যখন ওই পড়া বা নলেজগুলো ব্রেন থেকে বাইরে বেরিয়ে আসে। 1885-এ কিছু সাইকোলজিস্টরা ফরগেটিং কার্ভ তৈরি করেছিল, যেখান থেকে জানা যাচ্ছিল পড়ার কিছু সময় পরে 70% ডেটা আমরা টোটালি ভুলে যাই, আর ব্রেনে থাকা 30% ডেটা ওগুলো ধীরে ধীরে বেরোয়। বাট প্রশ্ন হলো, ডেটা আমাদের ব্রেনে স্টোর কিভাবে থাকবে? এরপর 2010 সালে নিউ ইয়র্ক টাইমসে একটা স্টাডি পাবলিশ হয়, যেখানে একটা স্টুডেন্টকে একটা বই পড়তে দেওয়া হয়, আর কিছুক্ষণ পরেই ওটাকে না দেখে বলতে দেওয়া হয়, মানে রিকল করা বা রিভাইজ করা। ডেটা টোটালি আউট অফ দ্য ব্রেন। নাও আবার এক সপ্তাহ পরে আবার ওই লেসনটাকে নিয়ে স্টুডেন্টদেরকে টেস্ট করা হয়। তখন ওটা তার 50% মনে ছিল, মানে সোজা 20% ইমপ্রুভ। সো রিকল বা না দেখে একবার রিভাইজ করে নেওয়ার মানে হলো আমরা ওখানে মেমোরি নোট লাগিয়ে দিলাম। নাও মিক্স আপ ইওর প্র্যাকটিস। 8 বছরের কিছু বাচ্চাদের ক্লাসে গিয়ে নিজেদের জিম বলকে একটা বালতিতে ফেলা প্র্যাকটিস করানো হচ্ছিল। এখন ওই বাচ্চাদের দুটো গ্রুপে ভাগ করা হয়েছিল, গ্রুপ এ আর বি। এ গ্রুপের ছেলেরা ওই বালতি 3 ফুট দূরত্ব রেখে 12 সপ্তাহ বা প্রায় 3 মাস ধরে ওর মধ্যে বল ফেলা প্র্যাকটিস করছিল। বাট গ্রুপ বি এর যে স্টুডেন্ট, তারা কখনো ওই বালতিকে 2 ফুট দূরে রেখে প্র্যাকটিস করতো, কখনো 4 ফুট দূরে রেখে প্র্যাকটিস করতো। এখন 12 সপ্তাহ পর দুটো গ্রুপের মধ্যেই টেস্ট নেওয়া হয়, আর বালতিটাকে স্টুডেন্টদের থেকে 3 ফুট দূরত্ব রেখে তার মধ্যে বল ফেলতে বলা হয়। এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো, এদের মধ্যে কোন গ্রুপের স্টুডেন্টরা ভালো পারফর্ম করবে? এখন ম্যাক্সিমাম লোক বলবে গ্রুপ এ, কারণ ওরাই তো 12 সপ্তাহ ধরে 3 ফুট দূরে বালতি রেখে প্র্যাকটিস করছিল। বাট অবাক ব্যাপার হলো, ভালো পারফর্ম করেছিল গ্রুপ বি এর ছেলেরা, যারা এই 12 সপ্তাহে একবারও 3 ফুট দূরত্বে বালতি রেখে প্র্যাকটিস করেনি। তো এখান থেকে সিদ্ধান্তে আসা যায়, আমরা যতই আমাদের লার্নিং মিক্সড রাখবো, রেজাল্টও তত ভালো হবে। না, আমাদের মধ্যে অনেকে বলবে নো, আমরা এই এক্সপেরিমেন্টের সাথে ব্রেনকে কখনোই এক জায়গায় রাখবো না। সো ডোন্ট ওয়ারি, আমার কাছে আরও একটা নিউ ইয়র্ক স্টাডি আছে। একটা স্টাডিতে স্টুডেন্টদেরকে দুটো গ্রুপে ডিভাইড করা হয়, গ্রুপ এ আর বি, আর দুটো গ্রুপকেই অঙ্কের বিভিন্ন ঘনবস্তু বা সলিডের আয়তন বার করার মেথড দিয়ে শেখানো হয়, যেমন লম্ববৃত্তাকার শঙ্কু, প্রিজম, পিরামিড ইত্যাদি। দুজনকেই সেম কোশ্চেন প্র্যাকটিস করার জন্য বলা হয়। টেস্টেও দুটো গ্রুপকে সেম কোশ্চেন দেওয়া হয়, বাট টেস্টটা হয় একটু আলাদাভাবে। এ গ্রুপকে 4টে প্রশ্ন ছিল কোণ থেকে, 4টে প্রশ্ন ছিল প্রিজম থেকে, এরকমভাবেই। বাট বি গ্রুপে এই প্রশ্নগুলো একটু মিক্সড করে দেওয়া হয়, লাইক র্যান্ডাম অর্ডারে। নাও যখন রেজাল্ট আসে, দেখা যায় গ্রুপ এ 60% রেজাল্ট আনে, বাট গ্রুপ বি 79%, মানে 29% ইম্প্রুভমেন্ট, অনলি ফর ওয়ান সিম্পল সিক্রেট। নাও আরও কিছু নলেজ ফ্যাক্ট আছে, বাট ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারো। অথর বলে, তুমি যদি নিউরোসায়েন্টিস্ট এরিক ক্যান্ডেলের রিসার্চকে স্টাডি করো, তো ওখানে সে প্রুফ করেছে যখনই আমরা কিছু নতুন জিনিস শিখি, আমাদের ব্রেনের মধ্যে রিয়েল চেঞ্জেস আসে, আমাদের ব্রেনের নিউরন নতুন কিছু ক্রিয়েট করে। অ্যাকচুয়ালি সে কীভাবে এটা জানলো? তো অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরা সিস্টকে নিয়েছিল, কারণ তাদের নিউরনের সাইজ একটু বড় হয়। যখন সিস্টগুলোকে স্টিমুলেট করা হলো ইলেকট্রিক শক দিয়ে, তো ব্রেনে অ্যাকচুয়ালি নিউরনের স্ট্রাকচারে কিছুটা চেঞ্জ আসে। তো এর মানে হলো, যখন তুমি এই ভিডিও দেখছো, এরপরে তোমার নিউরনেও একটা চেঞ্জ আসবে। মানে পয়েন্ট হলো, লার্নিং চেঞ্জ দ্য ব্রেন স্ট্রাকচার। নাও এক্সপ্লেন লাইক এ 5 year old। যখন আমরা কোনো নতুন কনসেপ্ট শিখি, ততক্ষণ আমরা ওটাকে বুঝতে পারবো না যখন না ওটা সাধারণ ভাষায় নিজে বুঝতে পারবো। এতটাই সিম্পল ভাষা যেটা একটা 5 বছরের বাচ্চারাও ইজিলি বুঝে নেয়। হয় কি, যখনই আমরা নিউ কনসেপ্ট পড়ি, তখন ওখানে যদি কোনো সায়েন্টিফিক ইস্যু বা ক্রিটিক্যাল লার্ন না থাকে, তো অন্য লোকরা ভাবে এটা পুরো বেকার কনসেপ্ট, যেখানে রিয়েলিটিতে টোটালি ওটা ডিফারেন্ট। ঠিক এই প্রিন্সিপালটা নিয়েই একটা ওয়েবসাইট আছে IM5, যেখানে লোকরা এসে নিজেদের মনের মতো ডিফিকাল্ট প্রশ্ন বের করে, আর বাকি এক্সপার্ট লোকরা ওটা সিম্পল থেকে সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করে। নাও নেক্সট হলো
প্রাইম ফর লার্নিং। যে কোনো নতুন কিছু শেখার আগে যদি আমরা ওই টপিকগুলোকে রিলেটেড কোনো ওভারভিউ ভিডিও দেখে নিই এবং এর কিছু সময় পরে যদি ওই টপিক নিয়ে পড়াশোনা করি, তো আমাদের ব্রেনে ওই টপিকটা খুব ফাস্ট ক্যাচ করে নিতে পারে। এটা ওই রকম যখন একটা নৌকোকে এক জায়গাতে থামানোর জন্য আমরা নোঙর দিয়ে ওটাকে আটকাই। এই জন্য এই কনসেপ্টটাকে সায়েন্টিস্টরা অ্যাঙ্করিং এফেক্টও বলে। নাও দোস্ত, যদি তুমি আমার এই প্রোডাক্টিভিটি লার্নিং ক্যাপাসিটি জানতে চাও, তো ক্যাল নিউপোর্টের এই বইটা পড়তে পারো। আমি এখান থেকে এই টোটালি সব কিছু শেয়ার করেছি। আর হ্যাঁ, এরকম নলেজ ভিডিও যদি তোমার ভালো লাগে তো প্লিজ শেয়ার করতে পারো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে তোমার বন্ধুদের সাথে, যাতে তারাও এই নলেজগুলো জানতে পারে। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।